আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্ব একটি বিষয় আলোচনা করব। সেটা হলো মামলার সাক্ষী। আপনারা যারা মামলা ফাইল করবেন বা মামলা করবেন, তখন সাক্ষীর দিকে একটু গুরুত্ব দেবেন। সাক্ষী নির্বাচন করবেন আপনাদের নিজেদের মধ্য থেকে। যখন সালিশ বৈঠক হয় তখন তো শুধু বাইরের লোক থাকে না, আপনার নিজেদেরও লোক থাকে। বা যখন কোনো নারী মামলা ফাইল করেন, নারী শিশু বা যৌতুক, যখন সালিশ বৈঠক হয় তখন তো শুধু স্বামীর বাড়ির আত্মীয় থাকে না, আপনার নিজের বাবার বাড়িও আত্মীয় স্বজন থাকে। তাই চেষ্টা করবেন আপনার পিতার বাড়ির লোকজনদের অধিকাংশই সাক্ষী করার। যদি ইচ্ছে হয় স্বামীর বাড়ির দুই একজনকে করতে পারেন, তাও যদি মনে করেন তারা সাক্ষী দেবে। যখন অতি আবেগে আপ্লুত হয়ে অন্যের প্ররোচনায় স্বামীর বাড়ির আত্মীয়দের সাক্ষী করেন, তখন দেখা যায় ক্ষতিটা আপনারই হবে, আপনাদের হবে। কারণ স্বামীর বাড়ির কেউ আপনার হয়ে বিজ্ঞ আদালতে সাক্ষী দিতে আসবে না, কারণ তারা আপনার স্বামীর বাড়ির স্থানীয় লোক, আপনার স্বামীর আত্মীয় স্বজন। তারা কি কখনো আসবে আপনার হয়ে বিজ্ঞ আদালতে সাক্ষী দিতে? কখনোই আসবে না। আমি একটা বাস্তব ঘটনা বলতেছি। আমার লাইফে প্রথম এই ঘটনা, আমার দেখা প্রথম ঘটনা, যেটা বাদীর কারণে হয়েছে, বাদীর খামখেয়ালির কারণে হয়েছে। বাদীনি যখন মামলা ফাইল করতে আসলো, তখন যখন আমি বললাম আপনি সাক্ষী কাকে কাকে দেবেন, 5 জন সাক্ষী দিল তার স্বামীর বাড়ির। আমি তাকে অনেক বুঝিয়েছি, আপু স্বামীর বাড়ির কেউ আসবে না। আপনি যখন সালিশ বৈঠক হয়, সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, আপনাকে মারপিট করে, তখন তো আপনার পিতার বাড়িরও অনেকেই ছিল, তাদের সাক্ষী করেন। সে বলল না, আমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন আমার হয়ে সাক্ষী দেবে। তারা বলেছে তুমি মামলা করো, তোমাকে যে মারপিট করছে যৌতুকের জন্য, সেগুলো আমরা বিজ্ঞ আদালতে গিয়ে সাক্ষী দেব। আমি তারপরে তাকে অনেক বুঝিয়েছি, আপু আমার এই 14 বছর লাইফে আমি এটা কখনোই দেখিনি যে স্বামীর বাড়ির কেউ বিজ্ঞ আদালতে এসে সাক্ষী দিয়েছে। মেয়েটি চেয়ার থেকে ধপাস করে উঠে আমার পাটা জড়িয়ে ধরল, বলল আপু আমার কথা একটু রাখেন, আপনি আমার স্বামীর বাড়ির সাক্ষীদেরই সাক্ষী দেন। আমার পিতামাতা ছিল, কিন্তু পিতামাতাকে দিলে আমি লাভবান হব না, স্বামী বাড়ির লোকদের দিলেই আমি জিততে পারবো। সাথে ছেলের ফুপু এসেছিল। আমি তার সামনেই বলেছি যে এই যে ফুপু তোমার সাক্ষীর সময় সাক্ষী দিতে আসবে না, আজকে আমার সামনে আসছে, কিন্তু যখন সাক্ষী হবে সাক্ষী দিতে আসবে না। মেয়েটির রিকোয়েস্টে, আবেগে, মেয়েটির অনুরোধে, মেয়েটির কান্নায় তখন আমার কি হলো, সাক্ষী করতে হলো কাদের? স্বামীর বাড়ির আত্মীয়দের। আমি জিজ্ঞাসা করলাম তোমার বাবা মা তো ছিল? হ্যাঁ ছিল, সবাই ছিল, ছেলের বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি, সবাই ছিল। কিন্তু এই সাক্ষীরা বলেছে আমরা দৌড়ে গিয়ে যেদিনই আদালত ডাকবে বা তদন্তকারী কর্মকর্তা ডাকবে তখনই আমরা সাক্ষী দিয়ে আসব। আমার অনেক বোঝানোর পরও বুঝলো না। যেহেতু বাদী বুঝলো না, এটা তো তার বিষয়, তার মামলা। 5 জন সাক্ষী করলো স্বামীর বাড়ির লোকদের।
বিজ্ঞ আদালতে আমি নারী শিশু মামলা ফাইল করলাম। মামলার তদন্ত গেল মহিলা অধিদপ্তরে। মহিলা অধিদপ্তরের কর্মকর্তা আসামি পক্ষকে ডাকলেন, বাদী পক্ষকে ডাকলেন। বাদী পক্ষ তার পিতামাতাকে নিয়ে গেলেন, কিন্তু ওই যে মানিত 5 জন সাক্ষী, তাদের নিয়ে গেল না। বরঞ্চ যারা বলেছিল তুমি আমাদের সাক্ষী করো, আমরা সাক্ষী দেব, বাদিনী যখন তাদেরকে ডাকলো, তখন উল্টো বাদিনীকে ধাওয়া দিল। কে বলেছে আমাদের সাক্ষী করতে? কেন দিয়েছ আমাদের সাক্ষী? আমাদের কি দেশে থাকতে হবে না? থাকতে হবে, আমরা সাক্ষী দিতে পারবো না। তখন কি হলো? বাদিনীর পিতা মাতা গেল, সবাই গেল, আত্মীয় স্বজন গেল, কিন্তু ওই সাক্ষীরা আসলো না। বাদিনীকে ধমকালো মহিলা অধিদপ্তরের কর্মকর্তা, আরও উল্টাপাল্টা কথা শোনালো। আমার বাদিনী কান্নাকাটি করলো, কারণ এই কান্নাটা তো তার ভাগ্যে লেখা ছিল। কারণ আমরা আইনজীবী, আমরা জানি এর ফল শূন্য হবে। কেউ সাক্ষী দিতে পারলো না। আসামি পক্ষ 32টা দাঁত বের করে হাসলো, কারণ বাদিনী তো সাক্ষীদের আনতে পারলো না। স্বামী বাড়ির আত্মীয় তো স্বামীর কথাই শুনবে। তারপর তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দিল ঘটনা মিথ্যা। এরপর আমি নারাজি দিলাম। তদন্ত গেল থানায়। থানায় ওই একই অবস্থা। বাদিনীকে ডাকলো, আসামি পক্ষকে ডাকলো। আসামি পক্ষ গেল, বাদিনী গেল তার পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে। পুলিশ বলল, আপনার এই মামলার সাক্ষীরা কোথায়? বাদিনী বলল, সাক্ষীরা তো আসবে না। পুলিশ বলল, যখন আসবে না তাহলে আপনি মামলা দিয়েছেন কেন? যখন সাক্ষীরা আসবে না তাহলে তাদের সাক্ষী করেছেন কেন? কোনো সাক্ষী বাদিনী নিয়ে যেতে পারল না। কি হলো? আসামি এবারও দাঁত বের করে হি করে হাসলো। কারণ এই যে বাদিনীর কারণেই মামলাটা সত্যি মামলা মিথ্যা হয়ে যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তা কি দিল? ঘটনা মিথ্যা দিল। সত্যি ঘটনা মিথ্যা হয়ে যাচ্ছে এই সাক্ষীর কারণে আর বাদিনীর খামখেয়ালির কারণে। বাদিনী 2টা বাচ্চা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কিন্তু বাদিনী কিছু করতে পারতেছে না। আমি বাদিনীকে বললাম, তোমাকে বলেছিলাম তুমি এদের সাক্ষী করো না, কারণ এরা কেউ আসবে না। আমার 14 বছর ওকালতি লাইফে আমি দেখেছি, আসে না, আসা সম্ভব না। কারণ তুমি নিজের বিবেক দিয়ে বা নিজেকে নিজে প্রশ্ন করো, তারা কি আসবে? কখনো আদৌ আসবে? আসবে না। কারণ তাদের ওই এলাকায় থাকতে হবে, বসবাস করতে হবে। তোমার জন্য তো তারা কালারিং হবে না, সত্য ঘটনা প্রমাণ করতে আসবে না। বাদিনী তখন বলল, আপু আমার তো দোষ, আপনার তো কোনো দোষ না। আমি নিজেই পা ধরেছি, আপনার পা ধরে কেঁদেছি। আসামিদের আত্মীয় স্বজনদের সাক্ষী দেন, আপনার কথা শুনিনি আমি। এখন আমার কারণেই আমি মরতেছি। মেয়েটি অনেক কান্নাকাটি করলো। কিছুদিন আগে রিপোর্ট আসছে, তবে মেয়েটাকে আমি বললাম, সমস্যা নেই, আমি ন্যায় পাইয়ে দেব। রিপোর্ট আসলো। আমি নারাজি দাখিলের জন্য সময় চাইলাম বিজ্ঞ আদালতের কাছে। বিজ্ঞ আদালত নারাজি দাখিলের জন্য আমাকে সময় দিল। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আইনজীবীরা যা বলে একটু শুনবেন। আইনজীবীরা আপনাদের ভালো চায়, কখনো কোনো আইনজীবী খারাপ চাবে না।
কারণ আইনজীবীরা টাকার জন্য লড়াই করে না, টাকার জন্য যুদ্ধ করে না, টাকার জন্যই শুধু মামলা নেয় না, তারা আপনাদের ন্যায় পাইয়ে দিতে চায়। আইনজীবীরা যখন মামলা হাতে নেয় তখন তাদের টাকার চিন্তা থাকে না, তখন চিন্তা থাকে কিভাবে আমি জয়ী হব, কিভাবে আমার ক্লায়েন্টকে ন্যায় পাইয়ে দিব, সেই চিন্তা থাকে তখন। কার কি চিন্তা থাকে আমি জানি না, তবে আমি চিন্তা করি আমি যখন মামলাটা হাতে নিয়েছি আমার ক্লায়েন্টকে কিভাবে আমি ন্যায় পাইয়ে দিব, কিভাবে ন্যায়ের দরজা খুলে দিব, এটা আমি সবসময় করি। বাদিনী যদি আমি বাদিনীর পক্ষে মামলা পরিচালনা করি, বাদিনীর ন্যায় পাইয়ে চেষ্টা করি, বাদিনীকে ন্যায় দেওয়ার চেষ্টা করি। যদি আসামি পক্ষে থাকি তখন উভয় পক্ষকে মীমাংসার চেষ্টা করি, কারণ বাদিনীকে ন্যায় পাইয়ে দিতে হবে। আসামি পক্ষে থাকলে উভয় পক্ষের মধ্যে একটা মীমাংসা পথ তৈরি করে দিতে হবে। আপনারা যখন আইনজীবীর কাছে যাবেন, আইনজীবী যেটা বলে সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন আপনারাই উপকৃত হবেন। কিন্তু আপনারা যদি এক লাইন বেশি বোঝেন তখন সমস্যাটা শূন্যতে চলে আসবে। যেমন আমার বাদিনীর এই যে মামলা করলো, দুটি বাচ্চা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, এই তার স্বামী দাঁত কেলিয়ে হাসতেছে, কারণ তার ভবিষ্যৎ দেখতেছে শূন্য, করার কিছু নেই। তারপরও সর্বশেষেও যদি কোনো আইনজীবী মনে করে যে আমার বাদিনীকে আমি ন্যায় পাইয়ে দিব, তাহলে সে আইনজীবী অবশ্যই পারবে। কারণ আইনজীবী ন্যায়ের পথ, ন্যায় পাইয়ে দিবে আইনের মাধ্যমে। এই যে মেয়েটি তার দুটি সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে অসহায় করুণ অবস্থায়, আমি তাকে বলেছি তুমি চিন্তা করো না, তোমার ভুলের কারণে তুমি শূন্য হাতে যাচ্ছ, তবে এই শূন্য হাত আমি পূরণ করে দিব ইনশাল্লাহ। আমি মেয়েকে যেভাবে পারি সেভাবে আমি ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমি বলতেছি আপনারা আইনজীবীর কথা শুনুন, আইনজীবীর ভালো কথাগুলোকে উড়িয়ে দেবেন না। আর যখন সাক্ষী নির্বাচন করবেন বুঝে শুনে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে নিজেদের মধ্য থেকে সাক্ষী নির্বাচন করবেন। তাতে কি হবে, আপনারা ন্যায় পাবেন, ন্যায় জয়ী হবেন। কারণ আপনাদের ন্যায় দেওয়ার জন্য বিজ্ঞ আদালত এবং আইনজীবীরা সদা প্রস্তুত থাকে। কারণ আপনারা কেউ শত্রু না, বিজ্ঞ আদালতেরও শত্রু না, একজন আইনজীবীরও শত্রু না। কারণ আমরা যখন লড়াই করি তখন ন্যায় পাইয়ে দেওয়ার জন্যই লড়াই করি। দোয়া করবেন আমি যেন আমার যে বাদিনীকে নিয়ে কথা বললাম সেই বাদিনীর নাম আমি বলবো একদিন, যেদিন ওই বাদিনীকে ন্যায় পাইয়ে দিতে পারবো সেদিন আমি বাদিনীর নামটি বলবো এবং ফেসবুকে তাকে উপস্থাপনা করব। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।